আসসালামু আলাইকুম। 5 আগস্টের পরে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল এসেছে, যার বিভিন্ন কার্যকলাপের কারণে তাকে বিভিন্ন মানুষ ব্যঙ্গাত্মক ভাষায় ডাকেন ন্যাশনাল জোকার পার্টি। যদিও আমি এটাকে ন্যাশনাল জোকার পার্টি বলি না, তাদের দেওয়া নাম অনুযায়ী আমি সেটাকে বলি ন্যাশনাল সিটিজেন পার্টি, অর্থাৎ এনসিপি। এই এনসিপি রাজনৈতিক দলটি এখন পর্যন্ত নিবন্ধিত হতে পারেনি, অর্থাৎ 48,000 পৃষ্ঠা ঢাকঢোল পিটিয়ে জমা দিলেও তারা পাস মার্ক থেকে ফেল করেছেন, অর্থাৎ তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে 15 দিনের মধ্যে নিবন্ধিত হওয়ার জন্য যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি পূরণ না করতে পারলে রাজনৈতিক দল হিসেবে এই এনসিপি নিবন্ধিত হতে পারবেন না। আগামীতে আর কয়েকদিন পরেই দেখা যাবে আদৌ আসলে তারা পাস মার্ক পেয়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে পারছেন কিনা, সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে আমরা আশা করব তারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে পারুক, সেই প্রত্যাশা আমাদের থাকবে। এখন আসি, যদিও তারা নিবন্ধিত হতে পারেনি, তারপরও এই দলের মধ্যে একটি অত্যন্ত অতি বিজ্ঞ ব্যক্তিত্ব রয়েছেন, নাম তার পাটোয়ারি। বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে গিয়ে ইতিমধ্যে তাকে দৌড়ানির উপর রেখেছেন, কারণ তিনি এই 5 আগস্টের পরে এই রাজনৈতিক দল গঠন করার পর থেকেই তিনি মনে প্রাণে সেটা ধরে নিয়েছেন যে তিনি কোনো জায়গায় যখন বক্তব্য দিবেন সেই বক্তব্যে সেই এলাকার বিএনপির গুরুত্বপূর্ণ, দায়িত্বশীল এবং অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিদেরকে নিয়ে তিনি কথা বলবেন, নানা ভাষায় তিনি কটাক্ষ করবেন। আর ঠিক এমনই মনোপন থেকে তিনি বিভিন্ন জায়গায় এই বক্তব্যগুলি দেন। নিশ্চয় আপনারা দেখেছেন, এর আগেও তিনি রাজনৈতিক ব্যক্তিদেরকে ব্যক্তিকেন্দ্রিক বক্তব্য দেওয়ার কারণে তিনি দৌড়ানোর শিকার হয়েছেন। আজকেও তিনি আবার দৌড়ানোর শিকার হয়েছেন। এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় তিনি অবাঞ্ছিত হিসেবে ঘোষিত হয়েছেন। বিভিন্ন জায়গায় ঝাড়ু মিছিল তার বিরুদ্ধে করা হচ্ছে। কারণটা হচ্ছে বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবরকে নিয়ে তিনি প্রকাশ্যে একটি বিপজ্জনক বক্তব্য দিয়েছেন, অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক তিনি প্রশ্ন তুলেছেন, অস্ত্র যদি হ্যান্ডেল করতে না পারবেন তাহলে সেদিন সেই 10টা অস্ত্র নিয়ে এসেছিলেন কেন? তার মানে কত ভয়ঙ্কর বিপজ্জনক একটি বক্তব্য, তাও তিনি নেত্রকোনায় গিয়ে তিনি এই বক্তব্য দিয়ে এসেছেন। মাঝে মধ্যে আমার কি মনে হয় জানেন, এই ব্যক্তিটি তিনি কারো সম্পর্কে বক্তব্য দেওয়ার আগে তিনি একটু পড়াশোনা করেন না। ওই রাজপথে সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার পতন আর সকল মানুষকে নিয়ে রাজনীতি করা, এই দুইটা জিনিস যে ভিন্ন জিনিস, এটা এখন পর্যন্ত তিনি বুঝতে পারেননি। তাই তাকে এখন অনুরোধ করব, আপনি রাজনীতির এই ইনস্টিটিউটে ভর্তি হয়ে যান। ব্যক্তিকেন্দ্রিক মানুষকে কটাক্ষ করার জন্য, বিভিন্ন ভাষায় কথা বলার জন্য কি হতে পারে সেটা আপনারা নিশ্চিতভাবে দেখছেন, যেটা গোপালগঞ্জ আপনারা দেখে এসেছেন। এখন আসি সোজা কথায়, আপনি যেই বিষয়ে কথা বলেছেন, অর্থাৎ সরাসরি আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আপনি টার্গেট করে নাম ধরে আপনি কথা বলেছেন, কিন্তু আপনার একটু পড়াশোনা করার দরকার ছিল, কারণ সেই অস্ত্র মামলার সাথে তার কোনো সম্পৃক্ততা সেই সময় ছিল না। যে সময় চার্জশিট দেওয়া হয়েছিল সেই সময় চার্জশিটেও এই জনাব লুৎফুজ্জামান বাবর, মতিউর রহমান নিজামী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সে সময় কোনো নাম ছিল না। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তারা এটাকে রাজনৈতিক ভাবে কাজে লাগিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে ফাঁসি রায় দিয়েছেন। তারপরে আপনারা তো বাকিটা জানেনই। এখন আসি সেই সময়ের কথাই। নিশ্চয় আপনারা জানেন, সেই অস্ত্র ধরা হয়েছিল 2004 সালে। তখন রাষ্ট্র ক্ষমতায় ছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এই লুৎফুজ্জামান বাবর, শিল্পমন্ত্রী ছিলেন ওই মতিউর রহমান নিজামী। অর্থাৎ তারাই যদি অস্ত্রগুলি নিয়ে আসতো, তাহলে সেই সময় লোয়ার গ্রেডের একজন সার্জেন্ট সেই অস্ত্রগুলিকে আটকে দিতে পারতেন না। অবশ্যই তারা সেই অস্ত্রগুলিকে বৈধভাবে তারা এই বাংলাদেশে ঢোকাতেন। কিন্তু তারা যেহেতু সেই অস্ত্রের সাথে সম্পৃক্ততা তাদের যেহেতু ছিল না, সেই কারণে লুৎফুজ্জামান বাবর তিনি নিজে সেই স্পটে গিয়েছিলেন, যখন সেই চট্টগ্রামের সেই আপনার লয়ার সিনিয়র সার্জেন্ট থেকে শুরু করে ওসিরা যখন এটা নিয়ে বিভিন্ন জায়গায় বলা বলি হয়েছিল, ঠিক সেই মুহূর্তে এই লুৎফুজ্জামান বাবর ছুটে গিয়েছিলেন সেদিন সেটা দেখার জন্য। পরবর্তীতে সেই সময় যখন অস্ত্রগুলো সেখানে আটক করা হয়, ওই সময়ের ওসি মামলা করেছিল, সেই মামলায় কারোর নাম উল্লেখ ছিল না। অর্থাৎ যে সময় বিএনপি সরকার ক্ষমতায় ছিল। পরবর্তীতে যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে, ঠিক সেই সময় আবার তদন্ত শুরু হয়। পরবর্তীতে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, সেই তদন্তের সময় পরবর্তীতে 2004 থেকে 2008 এই সময়ের পরবর্তীতে সেই সময় রাজনৈতিক ভাবে তাদেরকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর জন্য ওই চার্জশিটে তাদের নাম ঢোকানো হয় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিচার করা হয়। এবার আসুন, যে অস্ত্রের সাথে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না, বরঞ্চ তারা সে অস্ত্রগুলি আটকালো, আপনি তাদের বিরুদ্ধে এই স্বাধীন বাংলাদেশে এসে আপনি এইভাবে নাম ধরে আপনি কথা বললেন, এইটা আপনার মতো একজন ব্যক্তির কাছ থেকে কেউই আশা করেনি। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর একজন দেশপ্রেমিক, সাক্ষা দেশপ্রেমিক, প্রখর একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এবার সেই অস্ত্রের কথা আসি। ইন্ডিয়া টুডে, ট্রিবিউন, বিভিন্ন পত্রিকা ইন্ডিয়ার, তারা বলছেন সেই সময় অস্ত্র বাংলাদেশ হয়ে যাচ্ছিল আপনার এই যে ভারতের যেই 60টি যেই রাজ্য আসে না, সেই সমস্ত রাজ্যে। অর্থাৎ ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার প্রধান এই পরেশ বড়ুয়া এই অস্ত্রগুলি নিয়ে আসতেছিলেন এই বাংলাদেশের মধ্য দিয়ে। অর্থাৎ এই অস্ত্রগুলি সেই উলফার নেতা এই পরেশ বড়ুয়া তারা ভারতের বিভিন্ন এই সংগঠনের মধ্যে কাজে লাগানোর জন্য এই অস্ত্রগুলি তারা নিয়ে আসতেছিলেন। এটা ছিল ভারতের বক্তব্য। অন্যদিকে বাংলাদেশ তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল এবং ওই সময় বিরোধী রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ফেলে দেওয়ার জন্য তারা 30শে এপ্রিলের একটি ঘোষণা দিয়েছিলেন যে ওই সময় বিএনপিকে ফেলে দেওয়া হবে, এবং তার কিছুদিন আগেই এই অস্ত্র যখন বাংলাদেশে ঢুকে তখন বিএনপি বলছিল এটা বিরোধী রাজনৈতিক দল এই আওয়ামী লীগের কাজ, সম্পৃক্ততা থাকতে পারে তারা। অন্যদিকে আওয়ামী লীগ বলতেছিল আন্তর্জাতিকভাবে এটাকে তদন্ত করতে হবে। তার মানে 3 দিক থেকে এটার বিভিন্ন দিক আমরা দেখছিলাম। অর্থাৎ এইটার সাথে যাদেরকে দোষারোপ করে ফাঁসির যে আদেশটা দেওয়া হলো সেটার সাথে তারা কোনোভাবে সম্পৃক্ততা ছিল না। সুতরাং এই সমস্ত ব্যাপারগুলো যদি আপনি পর্যালোচনা করেন, বর্তমান যেই পাটোয়ারি যে বক্তব্যটা দিল সেই বক্তব্যের সাথে কোনোভাবেই এই ঘটনাগুলি যায় না। অর্থাৎ সেই সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল জনাব লুৎফুজ্জামান বাবর, ক্ষমতায় ছিলেন বিএনপি, এবং এই অস্ত্রগুলি যদি ধরেই নি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নিয়ে আসতেছিলেন, তার মানে সেটা অবৈধভাবে নিয়ে আসতেছিলেন। আর যেহেতু অবৈধভাবে নিয়ে আসতেছিল, বাংলাদেশে যেহেতু আসছে, চট্টগ্রাম জেটি ঘাটে যেহেতু পৌঁছাইছে, সেটিকে আটকে দিয়েছেন সরকারের এই লুৎফুজ্জামান বাবর থেকে শুরু করে দায়িত্বশীল ব্যক্তিদের কারণেই সেই অস্ত্রগুলি সেখানে আটকে দেওয়া হয়েছিল। অথচ উল্টো যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, সেটাকে রাজনৈতিক ভাবে তাদেরকে ফাঁসানোর জন্য তাদের বিরুদ্ধেই মামলা দেয়া হলো।
এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। অথচ এইটাকে আমরা বুঝতে না পারে এনসিপির এই নেতা কার উদ্দেশ্য হাসিল করার জন্য, কি কারণে তিনি এই বক্তব্য দিল, এখন এইটা আমাদের ভাববার বিষয় রয়েছে। অর্থাৎ এই পাটোয়ারি তিনি কি অন্য রাজনৈতিক দল কিংবা অন্য দেশের হয়ে তিনি কাজ করছেন কিনা, এটাও এখন আমাদেরকে দারুণ ভাবে ভাবায়। সুতরাং দেশের মানুষকে ভাবতে হবে, সত্যি এই রাজনৈতিক দলের জনাব পাটোয়ারি তিনি কি দেশের জন্য কাজ করছেন নাকি অন্য কোনো দেশের জন্য কাজ করছেন। কারণ তার কথা, তার বক্তব্যে এবং তার বিভিন্ন আচার আচরণের মধ্য দিয়ে আমরা দেখতে পাই তিনি সর্বদা শয়নে স্বপনে বিএনপির মতো একজন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে তিনি বারবার এ ধরনের বিস্ফোরক মন্তব্য করেন, যেগুলা কখনোই সঠিক নয়। তবে যাই হোক না কেন, এটা অবশ্যই বাংলাদেশের মানুষ বুঝবেন, দেখবেন এবং সেই হিসেবে আগামীর যেই নির্বাচনটি আসছে সেই নির্বাচনে তারা ব্যালট পেপারের মাধ্যমে সেটার জবাব দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।